আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি দখলদার নীতি বৈশ্বিক ন্যায় বিচারের জন্য হুমকি, বলছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দিব কাতার বলছে ইসরায়েল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বর্বরতায় 63 ফিলিস্তিনি নিহত। এবং আরো জানিয়ে দিব টিউলিপের পদত্যাগে ব্যতীত ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বললেন তিনি। সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার অবিসংখ্য প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি দখলদার নীতি বৈশ্বিক ন্যায় বিচারের জন্য হুমকি। ইসরায়েলি দখলদার নীতি কেবল আঞ্চলিক দেশগুলোর জন্য নয়, বৈশ্বিক ন্যায় বিচার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার 10 জানুয়ারি ইস্তাম্বুলের জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সংগঠনের প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে কথা বলেন তিনি। বৈঠকে দক্ষিণ কোরিয়ার ইসরায়েলি দখলদারিত্বের কাছ তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফিদান বলেন, এটি শুধু তুরস্কের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা আঞ্চলিক, মিত্র, বৈশ্বিক এবং অংশীদারকে একটে এই চ্যালেঞ্জ মোকাবেলা করব। ফিদান বলেন, ইসরায়েলি দখলদার নীতি আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা। এই সমস্যা মোকাবেলা সবাইকে একযোগে কাজ করতে হবে। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। কাতার বলছে ইসরায়েল ও হামাস এক অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি। মঙ্গলবার কাতার বলছে যে গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্ত্রবিরতি বিষয়ক আলোচনা এক চূড়ান্ত পর্যায়ে এবং দুই পক্ষের সমঝোতা একেবারে কাছাকাছি রয়েছে। সাপ্তাহিক সংবাদ ব্রিফিং এ কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি চলমান এই আলোচনাকে ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেন। তবে একই সাথে চুক্তির ঘোষণা না হওয়া পর্যন্ত অতীত উচ্ছ্বাসিত হওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র লড়াই বন্ধের জন্য মাসব্যাপী প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে এবং মঙ্গলবার আলোচনায় চুক্তিটি চূড়ান্ত করার দিকে আলোকপাত করা হয়েছে। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে চুক্তিটি শেষ পর্যন্ত সম্প্রচারিত হওয়ার দোরগোড়ায় রয়েছে। বাইডেন তার পররাষ্ট্র নীতির সাফল্য তুলে ধরতে পররাষ্ট্র বিভাগের দেওয়া ভাষণে বলেন, এই চুক্তি অনুযায়ী পরবর্তীদের মুক্তি প্রদান, লড়াই বন্ধ করা, ইসরায়েলি নিরাপত্তা বিধান এবং ফিলিস্তিনি জনগণ যারা হামাসের শুরু করা যুদ্ধে ভয়াবহভাবে দুর্ভোগ শিকার হয়েছে তাদের জন্য উল্লেখযোগ্যভাবে মানবিক সহায়তা প্রদান করা। এই অস্ত্রবিরতি প্রস্তাবের মূল বিষয় হচ্ছে যে নানান পর্বে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। 2023 সালে উগ্রবাদীরা ইসরায়েলি আক্রমণ চালানোর পর থেকে তারা যাদেরকে পরামর্শ করে রেখে তাদের মুক্তি হবে এবং একসাথে ইসরায়েলি পক্ষ এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। ইসরায়েলি সৈন্যরা গাজা থেকে পর্যায়ক্রমে সরে আসবে এবং কিছু ফিলিস্তিনি তারা এই সংঘাতগ্রস্ত হয়েছে তাদেরকে ফেরত আসা হবে এবং ফিলিস্তিনি অসামরিক লোকজনের জন্য সহায়তা বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এমএসএনবিসি সোমবার বলেন যে এই চুক্তির ব্যাপারে আগের যে সময় চেয়ে সংশ্লিষ্ট পক্ষরা কাছাকাছি পৌঁছেছে এবং এখন সবটাই নির্ভর করছে হামাসের উপর। সোমবার বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, বাইডেন প্রশাসনিক কর্মকর্তারা এই সব আলোচনা সম্পর্কে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা অবহিত করছেন। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আলোচনায় এর সম্প্রসারিত পর্যায়ে সম্পৃক্ত রয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলি আক্রমণ চালানোর পর ইসরায়েলে গাজায় হামাসের উপর পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলি হিসেবে মতে হামাসের আক্রমণে 1200 লোক নিহত হন এবং 250 জনের বেশি লোককে বন্দী করা হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী সেই থেকে এ পর্যন্ত 46,500 জনের বেশি লোককে হত্যা করছে। তবে ইসরায়েল বলছে এই মিথ্যার মধ্যে হাজার হাজার হামাস যোদ্ধা রয়েছে। ভূমধ্যসাগরে বারবার শুরু হয়ে এক খণ্ড গাজার বেশিরভাগ লড়াইয়ের সময় এই স্থানটি অবহিত হয় এবং মানব মুখোমুখি হয়। সেখানকার 23 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। সূত্র ভিওএ। গাজায় ইসরায়েলি বর্বরতায় 63 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় গত 24 ঘন্টায় অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো 281 জন। বুধবার 15 জানুয়ারি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি আরো 23 জন নিহত এবং 281 জন আহত হয়েছে বলে জানিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে 4টি পরিবারে ইসরায়েলি সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে। ফিলিস্তিনি
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হবার ধ্বংসের নিচে এখনো 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতির নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও নিঃশর্ত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উল্লেখ্য 2023 সালের 7 অক্টোবরে দক্ষিণ ইসরায়েলি আকুশ হামলা চালায় হামাস। ইসরায়েলি প্রায় 1200 মানুষ নিহত হন আর 250 জনের বেশি লোককে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এর প্রতিবাদে সেদিকেই ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যা আজও অব্যাহত রয়েছে। ইসরায়েলি এই হামলায় নিহত 6,000-এর বেশি ফিলিস্তিনি আর আহত সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ছাড়তে বাধ্য আর অবরুদ্ধ এই বনের 60% অবধিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। টিউলিপের পদত্যাগে ব্যথিত ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বললেন, আর্থিক অসঙ্গতি এবং দুর্নীতির ব্যাপক অভিযোগের মুখে অবশ্যই পদত্যাগ করতে বাধ্য যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার 14 জানুয়ারি টিউলিপ প্রধানমন্ত্রী ক্যারমারের কাছে পদত্যাগপত্র দেন। বিষয়টি নিজ করে একটি বিবৃতি দিয়েছেন ক্যারমার। এতে তিনি লিখেছেন, প্রিয় টিউলিপ, আপনার পত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত ব্যথিত মনে আপনার মন্ত্রিত্ব পদত্যাগের বিষয়টি আমি গ্রহণ সিটি মিনিস্টার হিসেবে আপনি যে দায়িত্ব পালন করছেন তার জন্য ধন্যবাদ জানাই। টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসুবিধা পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আপনার পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই, আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিযুক্ত করেছেন। তিনি আপনার বিরুদ্ধে ইম্পেরিয়াল কোড ভঙ্গ এবং আর্থিক অসুবিধার প্রমাণ বানিয়ে স্বপরিণত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আপনাকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, ব্রিটেনকে সমৃদ্ধকরণে এবং সরকারের কাজ কোনো বিঘ্ন না করতে আপনি যে কঠিন নিয়েছি তারিফ আপনাকে স্পষ্ট করে জানাতে চাই, আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ কাজ ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিকদের হুমকি দেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ থেকে আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রচন্ড চাপের ছিলেন টিউলিপ সিদ্দিক। অবশেষে এসবের মুখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে। দক্ষিণ কোরিয়ার অবিসংশোধিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার। দক্ষিণ কোরিয়ার অবিসংশোধিত প্রেসিডেন্ট ইউন সুক ইলনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি বুধবার জানিয়েছে, তাকে গ্রেপ্তারের সময় তদন্তকারীদের বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়, পরে পরবর্তী চেষ্টাকে গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্তকারীরা। ইউনকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলতি মাসে দ্বিতীয়বার চালানো হয়। এর আগে মাসে শুরুতে তার বাড়িতে অভিযান চালানো হলে নিরাপত্তা বাহিনী বাধার কারণে সে অভিযান ব্যর্থ হয়। অবশেষে দ্বিতীয় প্রচেষ্টায় সফল হয় কর্তৃপক্ষ। গত 3রা ডিসেম্বর সবাইকে অবাক করে দিয়ে ইলন দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করে, কিন্তু জনগণের তীব্র প্রতিবাদ এবং চাপের 6 ঘন্টার মাথায় তাকে এই আদেশ রদ করতে বাধ্য হয়। এরপর 14 ডিসেম্বর পার্লামেন্ট তাকে অভিশংসন করা হয় এবং প্রেসিডেন্ট পদ থেকে সামরিক বরখাস্ত করা হয়। ইউনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতা অপব্যবহার সহ গুরুতর অভিযোগ আনা হয়। তদন্তের অঙ্গ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও আদালতে হাজতে অস্বীকার জানান। এই পরিস্থিতিতে 31 ডিসেম্বর দক্ষিণের আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, তবে এই পরোয়ানার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে মেয়াদ বাড়ানো হলো বলে জানিয়েছে তদন্তকারীরা। ইউন সুক ইলনের গ্রেপ্তারের ধারণায় তার সমর্থকরা প্রেসিডেন্ট বাসভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের মতে ইউনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু তদন্তকারীরা বলছে আইনের শাসন প্রতিষ্ঠায় এই পদক্ষেপ জরুরি ছিল। বিবিসি।